সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আজকে আবার হাবিবুর রহমান হাবিব, সিলেট এলাকার এমপি, বিলাতে এখন খুবই সক্রিয় আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডে, এবং তার এলাকায়, নির্বাচনী এলাকায় তার কর্মীদের সাথে যোগাযোগটাও অটুট। হাবিব, আপনাকে শুভেচ্ছা। জি, সালামকুম। ফজলুল বারী ভাই, আপনাকে শুভেচ্ছা। দলের এই দুঃসময়ে, দলের এই ক্রান্তি লগ্নে, যেখানে আমাদের সাংবাদিকরা কারাগারে এবং সারা বাংলাদেশে যেখানে সাংবাদিকরা নির্যাতিত, বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছেন, মব ভায়োলেন্সের নামেও অনেক সাংবাদিকরা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন। তো সেখানে আপনি ফজলুল বারী, আপনি দলের এই দুঃসময়ে, আপনি আমাদের এই বাংলাদেশের এই দুঃসময়ে ক্রান্তি লগ্নে আপনি কাজ করে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ আপনার ফজলুল বাড়ির খবরে আমাকে নিয়ে আসার জন্য। চেষ্টা করি যে ভাই, একটা নেশাও তৈরি হয়ে গেছে। মনে করেন, আগে আমি কাজ মিস দিতে চাইতাম না, আর এখন যদি আমার শিফট ক্যান্সেল হয়, আমার সেদিন ভালো লাগে, আমি আরো বেশি মানুষের সাথে কথা বলতে পারবো। চেষ্টা করি। আচ্ছা হাবিব, আহ খুব সাম্প্রতিক বেশ কিছু অগ্রগতি নানাভাবে। জি। বড় একটা অগ্রগতি হচ্ছে, মানে সিচুয়েশনের অগ্রগতি আর কি, আওয়ামী লীগের অগ্রগতি না এগুলো। আজকে বড় একটা অগ্রগতি হচ্ছে, আজকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি তিনজনের বিচার শুরু হয়েছে, এবং রাজসাক্ষী করা হয়েছে সাবেক আইজিপিকে। আপনারা কিভাবে দেখেন এই বিচারটাকে? আমি আজকে সকালেই নিউজটা দেখেছি। এটা তো নতুন কিছু না। এটা অতীতেও গোয়েন্দারা ১৯৭৫ এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, আ পা ৭৫ এর পট পরিবর্তনের পরে, এবং আপনি নিজেও ছাত্রনেতা ছিলেন এরশাদের জমানায়, আমরা এগুলা দেখেছি। এগুলা আমরা দেখেই তো আমরা এই পর্যায়ে এসেছি, আমরা বড় হয়েছি। তো এখন তো বাংলাদেশে আইন, আদালত কিছুই নেই। সাংবাদিকরা সত্য কথা লিখতে পারছেন না, বস্তুনিষ্ঠ কথা লিখতে পারছেন না। দেশের এই ক্রান্তিলগ্নে অ্যা অ্যা যে নিউজগুলো আসছে, সেই নিউজগুলার কতটুকু সত্যতা? আপনি ইতিমধ্যে অনেকগুলা নিউজ দেখেছেন যে পত্রিকায়, অনলাইনে পত্রিকায় আমরা নিউজ দেখেছি, ১ ঘন্টা পরে এই নিউজ হাওয়া হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলা আ আ আ বা এখনো কিছু বলা সম্ভব না। আদৌ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু প্রেশারাইজ করা হয়েছে, কতটুকু টর্চার করা হয়েছে, কতটুকু জোর করে বলা হয়েছে, এবং প্রতিনিয়ত আ আ যিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, উনি তো প্রতিনিয়ত সত্য মিথ্যাকে রং প্রলোভ দিয়ে, এবং উনার প্রেস সচিব বলে যাচ্ছেন। আপনার খেয়াল আছে কিনা, যখন ইরাক এবং আমেরিকার যে যুদ্ধ হয়, ইরাক যখন কুয়েত দখল করে, তখন ইরাকের একজন তথ্যমন্ত্রী, যেদিন আমেরিকা ইরাককে দখল করে নেয় পুরোপুরি, সেদিনও তথ্যমন্ত্রী বলছেন আমরা যুদ্ধে জয়ী হব। তো বাংলাদেশে ২-৩ জন মানুষ এখন প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন। তাদের কথা মানুষ আর এখন বিশ্বাস করছে না। বিশেষ করে প্রেস সচিব তাজুল ইসলাম সাহেব, এবং ইভেন কি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল, হ্যালো। তো উনারা কখন কি বলেন সেগুলার বিশ্বাসযোগ্য নয়। যে আজকে আমরা যে অনলাইন ভার্সনে যেগুলা দেখেছি, সেটি আরো দিন গেলে বুঝা যাবে। যেমন আজকে আমরা আপনার সাবেক এই যাদের বিরুদ্ধে বিচার, তাদের একজন হচ্ছে আসাদুজ্জামান কামাল। ওনার একটা ইন্টারভিউ আমরা টেলিফোনে করেছি, উনি এখন ভিডিও ইন্টারভিউতে আসেন। উনি বলেছেন যে এটা তো সব সাজার তো তৈরি করা আছে। তারা, উনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ মানে ৭১ সালে উনি ইয়াতে স্টুডেন্ট ছিলেন, ওই অবস্থায় যুদ্ধে যান, এবং ২ নম্বর সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই মুক্তিযুদ্ধের বিচার করা হচ্ছে এমন একটা আদালতে, যে আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। এবং উনি বলছিলেন যে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক পুলিশ মারা গেছে, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে, কোনো কিছু একতরফা না। এবং বলছে যে যেহেতু সাজাটা তৈরি করা, সেটা নিয়ে তারা উদ্বিগ্ন না। কারণ হচ্ছে তারা আহ্বান জানাচ্ছেন ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়ানো মুক্তিযোদ্ধারা যখন ঘুরে দাঁড়াতে বলেন, ভালোই লাগে। ঘুরে দাঁড়াতে
তো মাঠে থাকতে হবে। মাঠে না থাকলে কিভাবে ঘোরা সম্ভব? উনি উনি কিভাবে দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন যে কথাটা। এটা তো উনাদের বক্তব্য থেকে অ্যা ট্রাইব্যুনালের প্রফেসর ইউনুস, তার প্রেস সচিব থেকে শুরু করে যুদ্ধাপরাধীদের দল, জামাতের সকলেই কিন্তু এগুলা কি রায় হবে এগুলো আগেই বলে দিচ্ছেন। আমি আপনাকে একটা কথা বলি যে ৫ই অগাস্ট আপনাকে ২ টা ছোট্ট ঘটনা বলি যে কিভাবে এই ট্রাইব্যুনালগুলা কিভাবে এই মামলাগুলা হচ্ছে। ৫ই অগাস্ট বিকেল ৫ টার সময় যখন তেজগাঁও, সম্ভবত তেজগাঁও বা যাত্রাবাড়ি থানা, যখন আম আ থানা গিয়ে দখল করতে চায়, থানায় অগ্নিসংযোগ দিতে চায়, সেখানে গুলিতে মারা গিয়েছে কয়েকজন। ইভেন পুলিশও মারা গিয়েছে। সেটার জন্য কি শেখ হাসিনা দায়ী? ৫ই অগাস্ট ২ তারিখের পরে শেখ হাসিনা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন? শেখ হাসিনা কি বাংলাদেশে ছিলেন? কেন প্রফেসর ইউনুস বলেন যে ৮ই অগাস্ট বাংলাদেশ দিবস পালন করতে চান? এটি একটি ভাবনার বিষয়। আমাদের একটি সুষ্ঠু আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এ সেটি ২ পক্ষেরই। রিসেন্টলি যেটা জাতিসংঘের একটি প্রতিনিধি দল যে তদন্ত রিপোর্টটি করেছে সে দুটো একপেশে। আপনি এক পক্ষের ইন্টারভিউ নিয়ে, এক পক্ষের কথা শুনিয়ে তো একটা রিপোর্ট হয় না। রিপোর্ট তো নিতে হবে আপনার ২ পক্ষের। এটি সুষ্ঠু, এটি নিরপেক্ষ, এটি তদন্ত হওয়া উচিত। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যখন আবু সাইদ মারা যান, তার পরপরই কিন্তু আন্তর্জাতিক মানের একটি তদন্তের কথা বলেছেন। আমরা তো কখনো বলিনি বা আমাদের সরকার, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আমাদের মন্ত্রীরা কেউ তো কখনো বলিনি যে কোনো অন্যায়ের বিচার হবে না। আমরাই তো ১ম আবু সাইদ মারা যাওয়ার পরে আমরাই তো ১ম বিচারের কথা বলেছি। বিচার হওয়ার জন্য সে প্রক্রিয়াও আমরা তদন্ত করার জন্য আমরা সে প্রক্রিয়াও শুরু করেছিলাম। রিসেন্টলি আপনারা দেখেছেন স্নিগ্ধর একজন বন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছে এবং সে পুরো বিষয়টি বলেছে। আজকে কিন্তু আস্তে আস্তে সব বেরিয়ে হয়ে আসছে। এখন যারা বলল জুলাই যোদ্ধা বা জুলাই শহীদ, এই শহীদগুলা কিন্তু এখন বের হয়ে আসছে। কে কিভাবে কোথায় মারা গিয়েছে। ইভেন ধর্ষণ মামলায় পাবলিকের হাতে মার খেয়ে একজন লোক মারা গিয়েছে, সেও শহীদ হয়েছে। তো এগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। আমাদের যেভাবে ষড়যন্ত্র করে, যেভাবে মেটিকুলাস প্ল্যান করে আমাদের সরকারকে ফেলে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে আমাদের সরকার। এটি আস্তে আস্তে তলের বিড়াল বেরিয়ে যাবে। আর আপনি যে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্দোলনের কথা, আন্দোলন কি বাংলাদেশের মানুষ করছে না? নীরবে করছে। আপনার বুট দিয়ে দেখেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, একটি ইনক্লুসিভ ইলেকশন দিয়ে দেখেন। দেখেন কার দৌড় কোথায় যায়। আপনি ইয়েতে লন্ডনে আছেন বা লন্ডন খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। আপনারা বেশ কিছু কর্মসূচিও করেছেন কিছুদিন আগে। হোসেন উনুপ যখন গিয়েছিলেন লন্ডনে, তখনও আপনারা প্রোগ্রামগুলো করেছেন এবং আপনারা ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে একটা চাপ তৈরি করতে পারেন, নানা কিছু করতে পারেন। বিবিসি বিবিসি যে রিপোর্টটা করেছে এর বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তুলতে পারেন। কিন্তু আপনাদের কার্যক্রম আমরা দেখছি, সবচেয়ে বেশি কার্যক্রম আপনাদের। এগুলোর ইয়েটা কোথায়? প্রভাবটা কোথায়? দেখেন এবার যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে কার্যক্রমগুলা হলো, একটা জিনিস কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ জনগণ এবং ব্রিটিশ বাংলাদেশী পিপল বুঝতে পেরেছে যে প্রফেসর ইউনূস যে এখানে এসেছিলেন, যে পদকের বা যেটি প্রিন্স চার্লসের একটি এই যে ভদ্র মহিলা যিনি পদকটি আয়োজন করেছিলেন সেটি হলো উনি গ্রামীণ ব্যাংকে কিন্তু চাকরি করতেন। এটা আপনি জানেন কিনা জানি না। আমাদের লন্ডনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস এর নিউজ প্রেজেন্টার মাহি ফেরদৌস জলিল কিন্তু এই কথাটা বলেছেন। এখানে সবচেয়ে বড় যে আমাদের লজ্জার বিষয় যেটি বেইজ্জতি হয়েছে আমাদের, যে অতীতে কোনো সরকার কখনো এরকম অপদস্থ, অপমানিত হতে হয়নি যে ব্রিটিশ সরকারের একজন শীর্ষ নেতাও প্রফেসর ইউনূসের সাথে দেখা করে নেই। এখানে প্রফেসর ইউনূস বারবার এবং মিথ্যার আশ্রয় নিয়ে যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে ছিলেন, সেখানে তার প্রেস সচিব কি বললেন যে উনি কারাগারে চলে গেছেন। ১ম এ বলছেন জানেন না, ১ম এ এবং বাংলাদেশ থেকে আসার পর আসলে এখানে এসেছিলেন একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে মিটিং করার জন্য। এখানে প্রফেসর ইউনূস আ এখানে কোনো আ সরকারি সফরে আসেন নাই।
এটি একটি বাউতাবাজি, এটি আসার জন্য একটি পদকের কথা বলেছেন। আসলে এসেছেন একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে সাক্ষাৎ করার জন্য, এখানে কথাবার্তা বলার জন্য। একটা আপনার আলাপে আসছে যে ব্রিটিশ গভর্নমেন্টের কেউ, প্রাইম মিনিস্টার তো নাই, কোনো মন্ত্রীও তার সাথে সাক্ষাৎ করেন নাই। এটা অল একটা পার্টি প্রতিক্রিয়া হতে পারে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে। টিউলিপ ও বাংলাদেশ ওর আমি গভর্নমেন্টের একটু জিনিস এড করি ফজলুল ভাই। যে প্রফেসর ইউনূসের প্রেস সচিব যেটা বলেছে যে অল পার্টির এমপিরা দেখা করেছে। অল পার্টি মিনস কি? সব পার্টির প্রতিনিধি দল। এখানে বাংলাদেশী বংশোদ্ভূত ২ জন এমপি এবং পাকিস্তানি বংশোদ্ভূত ২ জন এমপি দেখা করেছেন। সেটি অল পার্টি না। নাম্বার 2 হলো উনি যে হোটেলে উঠেছেন সেই হোটেলের খরচ উনি দিয়েছেন এবং সরকারের আমরা যতটুকু জেনেছি প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা সরকারের খরচ হয়েছে। এটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা। এটার জন্য একদিন কিন্তু জবাবদিহি করতে হবে। টিউলিপ সিদ্দিকির বিষয়টা দেখেন, টিউলিপ সিদ্দিকি কোনো তদন্তে ব্রিটিশ গভর্নমেন্ট যে তদন্ত করেছে সেখানে টিউলিপ সিদ্দিকির দুর্নীতির বিষয়ে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। টিউলিপ সিদ্দিকি ওপেন চ্যালেঞ্জ করেছেন, দুদককে চিঠি দিয়েছেন, প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে সেই চ্যালেঞ্জের কথা বলেছেন, কিন্তু প্রফেসর ইউনূস বারবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। আসলে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। সেখানে কোনো আইন বলতে নেই। আপনার জন্য এক আইন নির্ধারণ হচ্ছে, আমার জন্য এক আইন নির্ধারণ হচ্ছে। এবং দেশ যে অবস্থায় যাচ্ছে, মব সন্ত্রাসের নামে, ধর্ষণের নামে, হত্যার নামে নিরপরাধ মানুষগুলোকে যেভাবে হত্যা, নির্যাতন, নিপীড়ন করছে, সেভাবে একটা দেশ চলতে পারে না। আমি আপনাকে গতকাল আ লোক আ উনি বিএনপি করেন। তো আমার সাথে দেখা হয়েছে। উনি হঠাৎ করে বললেন, "ভাই আমি তো ইয়ে আপনাদের ভোট দিব।" আমরা তো ইলেকশনেই নাই আমাদের ভোট দিব। কয় যে গত ১০ মাসে উনি উনার এলাকার কথা বলতেছেন, সিলেটের একটি এলাকা। যে ওই এলাকায় ১০ মাসে যেভাবে চাঁদাবাজি, যেভাবে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন হচ্ছে, সেটা অতীতকালে মানে আমার জন্ম ১৯৭২ এ। আমি ৮০ র দশক দেখেছি, ৯০ এর দশক দেখেছি। আমাদের সরকারের আমলও দেখেছি। এভাবে কখনো একটি দেশে এই অবস্থা হয়নি গত ১০ মাসে। বাংলাদেশ কোথায় গিয়েছে? আপনারা যেদিন সাংবাদিকরা আ আ তা কথা বলার সুযোগ পাবেন, লেখা বলার সুযোগ পাবেন, সেদিন আসল সত্য ঘটনা বের হয়ে আসবে। কি হয়েছে বাংলাদেশ। বিবিসির এই রিপোর্টের পরে আপনাদের ওই কমিউনিটিতে এটার প্রতিক্রিয়াটা কি? আমাদের সজীব ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রীর আ যিনি আইসিটি উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু আ ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন। এটা এই যে যে অডিও আ রেকর্ডের কথা বলা হয়েছে সেটা কিন্তু হোলি আর্টিজানের সেই অডিও রেকর্ড। তো এটা উনি কিন্তু ইন্টারনেট সমস্যা হচ্ছে। মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে হচ্ছে। সো একপেশে বক্তব্যকে তো আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড না করেন, আপনি যদি ২ পক্ষের কথা না শোনেন, অ্যান বা তাকে কথা বলার অধিকার যদি না পায়, সাংবাদিকরা যদি সত্য কথা না বলতে পারে, তাহলে তো আপনি আসল রিপোর্ট পাবেন না। এমনি এই রিপোর্টটা নিয়ে আপনাদের কমিউনিটিতে, প্রবাসী কমিউনিটিতে কি প্রতিক্রিয়া এটা নিয়ে? প্রবাসী কমিউনিটিরা কিন্তু আস্তে আস্তে বুঝছে যে আগে দেখেন ১ পাউন্ডে এখন কিন্তু আ আ ৬৫০ ৳১৭০ মতো হয়ে গেছে। আগে আমাদের পাউন্ডের রেট কত ছিল? আগে যেখানে আমরা বাংলাদেশে টাকা পাঠালে বোনাস পেতাম। এখন প্রবাসীরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে। প্রবাসীরাও কিন্তু প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখানে যে আন্দোলন হলো, যে ডেমনস্ট্রেশন গুলো হলো, সেখানে কিন্তু প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তো প্রবাসী শুধু প্রবাস নয়, বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা শুধু যুক্তরাজ্য নয়, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পৃথিবীর যে প্রান্তেই যারা আছেন, বাংলাদেশের মানুষ যে প্রান্তে যারাই আছেন তারা বুঝতে পেরেছে দেশে কি হয়েছে এবং কি হচ্ছে। শুধু সময়ের অপেক্ষায় সঠিক সময়েই জনগণ সঠিক সময়ে সঠিক জবাব দেবে। আপনার এলাকার কি অবস্থা? আমার এলাকায় তো প্রতিনিয়ত আমরা হুমকির মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি, ভীতির মধ্যে আছি। আমাদের এলাকায় আমি অনেকগুলা আম আ উন্নয়ন প্রকল্প যেগুলা টেন্ডার হয়েছিল, কোন অনেকগুলা উন্নয়ন উপজেলা প্রকল্প এটা? কোন উপজেলা?
আমার হলো ৩ টি উপজেলা। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিটি কর্পোরেশনের ৬ টি ওয়ার্ড নিয়ে এই নির্বাচনী এলাকা। এটি একটি সিলেটের মধ্যে অন্যতম বৃহৎ নির্বাচনী এলাকা। আ এবং আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী হাকালুকির হাওর আছে। এখানে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, একটি বৃহৎ সার কারখানা এখানে অবস্থিত। আমার নির্বাচনী এলাকায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সেখানে ৫ টি পাওয়ার প্ল্যান্ট, সেখানে চা বাগান আছে। তো প্রকৃতির সৌন্দর্যের নয়নাভিরাম দৃশ্য যদি দেখতে চান, তাহলে সেটি ফেঞ্চুগঞ্জে পাবেন। বালাগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা এবং দক্ষিণ সুরমা আমাদের শহরতলির মধ্যে। তো সব মিলিয়ে এই নির্বাচনী এলাকায় যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা করেছিলাম, সেই উন্নয়ন প্রকল্পগুলা থমকে আছে। অনেক জায়গায় কন্ট্রাক্টররা কাজ করতে পারতেছে না। তাদের ইট বালু নিয়ে যাওয়া হচ্ছে, তাদের কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে। এবং নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না। ও ১ জন মব ভায়োলেন্সের শিকার, ২ জন মব ভায়োলেন্সের শিকার হয়েছেন। কারাগারে অনেকে আছে, অনেকের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকার ৩ টি উপজেলায় জুলাই আন্দোলনে কেউ মারা যায়নি। এরপরেও আমাদেরকে মার্ডার মামলায়, আমাদের নেতাকর্মীকে মার্ডার মামলায় সংশ্লিষ্ট করা হয়েছে এবং অবাক হওয়ার বিষয় ফজলুল বারী ভাই, আমার এই পর্যন্ত মানে ৬০-৭০ টা মামলা এক্সাক্ট ফিগারটি আমার কাছে নেই। আমাকে একই সময়ে বলা হয়েছে যে সিলেটে বন্দরবাজারে আমি গুলি করেছি, আবার গোলাপগঞ্জে একই টাইমে গুলি করেছি, দক্ষিণ সুরমায় করেছি, আবার ঢাকার যাত্রাবাড়ীতে করেছি। একজন মানুষ সে কি রোবট যে সে একই সময়ে ৪ জায়গায় গুলি করতে পারে? একই এই অবস্থায় কিন্তু সারা বাংলাদেশে মামলাগুলা দেয়া হয়েছে। এই মামলাগুলার কোনো আইনগত ভিত্তি নেই। এই মামলাগুলো শুধু রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে। আমি রাজনীতি করি মানুষের জন্য, জনগণের জন্য। জনগণের কল্যাণে গত ৩ বছর অক্লান্ত পরিশ্রম করেছি। আপনি আমার নির্বাচনী এলাকার মানুষদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন। তো আমার যদি উন্নয়ন করা, জনগণের জন্য কাজ করা, রাজনীতি করাটা যদি অপরাধ হয়, তাহলে ভবিষ্যতে রাজনীতি না করাটাও অপরাধ হতে পারে। আপনার এলাকায় অ্যারেস্ট হয়েছে কত নেতাকর্মী? হ্যাঁ, অনেক অ্যারেস্ট হয়েছে। এই পর্যন্ত বোধহয় ৪০ জনের উপরে অ্যারেস্ট হয়েছে। অনেকগুলা জামিন হয়েছে। অনেকে এখনো কারাগারে আছে। ওদের সাথে ওদের পরিবারগুলোকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা? যে যারা কারাগারে যাচ্ছে তাদের আইনগত সাপোর্ট গুলা দিয়ে যাচ্ছি। যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের পরিবারে সহযোগিতা করছি। আমাদের তো একটি বিশাল সংগঠন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আমাদের বড় পরিবার। সেই পরিবারে আমাদের দুঃখ কষ্ট আছে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। নেতাকর্মীর মনোভাব অটুল এবং তারা দৃঢ় আ সংকল্পে তারা দৃঢ়তার সাথে সকলেই বলছে যে আমরা অপেক্ষায় আছি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবেন এবং কবে শেখ হাসিনা সেই আন্দোলনের ডাক দিবেন তারা সকলেই প্রস্তুত। আপনাদের কাছে কোনো তথ্য আছে কবে নাগাদ ডাক দিবেন? কবে নাগাদ কি প্রোগ্রাম? অচিরেই আপনারা সেটা দেখতে পাবেন। কোনো ডেট আছে এটা? খুব শীঘ্রই। রাজনীতি তো আসলে ডেট টাইম স্পেসিফিক দিয়ে হয় না। তো অতি শীঘ্রই ইনশাল্লাহ। আর আপনারা কবে আসবেন? আমরা তো দেশে আসার জন্য অপেক্ষায় আছি। আমরা খুব খুব শীঘ্রই আমাদের মাতৃভূমি, আমাদের লাল সবুজের পতাকা, আমাদের প্রিয় বাংলাদেশে চলে যাব। মনে করেন আপনি তো প্রকাশ্যে আসছেন, আপনি আমাদের ইন্টারভিউতে আসছেন, নেতাকর্মীরা আপনাকে দেখতে পারে, আপনাকে কন্টাক্ট করতে পারে, তাদের খোঁজখবর জন্য তারা বলতে পারে। অনেক নেতাকর্মী এলাকার এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা প্রকাশ্য না। তাদের কি অবস্থা ওই নেতাকর্মীদের? দেখেন, আমাদের প্রায় ১২২ জন এমপি, মন্ত্রী, কেন্দ্রীয় নেতা জেলে আছেন। সেগুলা কিন্তু কেউ বলে না। খালি বলে আওয়ামী লীগ পালিয়ে গেছে। কয়েকজন এমপি দেশের বাইরে চলে গেছে। মেজরিটি কিন্তু দেশে আছে, অনেকে কারাগারে আছে, অনেকে আত্মগোপনে আছে। দেশে যারা আছে এরা তার জীবনের নিরাপত্তার জন্য হয়তো অনেক সময় যোগাযোগ করছে না। কিন্তু প্রতিনিয়ত সকলেই চেষ্টা করে যাচ্ছে। দলের এই দুঃসময়ে, এই ক্রান্তি লগ্নে, দেশের এই দুঃসময়ে, দেশের এই ক্রান্তি লগ্নে সকলেই কাজ করছে। শিক্ষামন্ত্রী নওফেল কিন্তু মানে ভিডিও ইন্টারভিউতে এসে বললেন,
আমরা আত্মগোপনে আছি। মানে পালিয়ে যাওয়া না, আত্মগোপনে আছি। অবশ্যই আপনি নিজেকে কি বলেন? আমি আপনি কি আত্মগোপন? আমি মনে করি না এটা পালিয়ে যাওয়া। এটা হলো যে নিরাপত্তার কারণে। কারণ দেখেন, একটি এলাকার একজন এমপি কিংবা একজন মন্ত্রী সে একটা এলাকার প্রতিনিধিত্ব করে। তো সে যদি মব ভায়োলেন্স এর শিকার হয়, সে কি তার নেতাকর্মীকে লুক আফটার করতে পারবে? অবশ্যই পারবে না। তো সে যদি সেইফ জায়গায় চলে আসে অথবা আত্মগোপনে চলে আসে, সে সেখান থেকে তার নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখতে পারবে। এই কারণে আমাদের চলে আসা। টিউলিপের আপনারা কি মনে করেন? উনি কি আবার উনার পদে ফেরত আসতে পারবেন? ব্রিটিশ রাজনীতিতে এটা কি সম্ভব এটা? সম্ভব। এটা অতীতে অনেকেই এসেছে। ইভেন রিসেন্ট ইতিহাসে আপনারা দেখেছেন ব্রিটেনের সাবেক আ আ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটিশ রিস আমাদের সদ্য সাবেক যে প্রাইম মিনিস্টার ছিলেন ঋষি সুনাক, তার পররাষ্ট্রমন্ত্রী হয়ে ফেরত আসছেন। তো এটা ব্রিটিশ রাজনীতিতে এটা কোনো বিষয় না এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্টই বলে দিয়েছেন যে টিডিপির জন্য দরজা ওপেন, টিডিপি যেকোনো সময় চলে আসতে পারে। ডেভিড ক্যামেরন তো আর টিউলিপের মতো পদত্যাগ করতে হয়নি তাকে। অবশ্যই ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে উনি পদত্যাগ করেছিলেন। আপনি বোধহয় জানেন না। পদত্যাগ যেটি করেছিলেন না, মানে কোনো অভিযোগে না কিন্তু। না অভিযোগে টিডিপির বিরুদ্ধে তো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। আর ব্রিটেনের রাজনীতিতে আপনি অভিযোগ প্রমাণিত না হলে খালি অভিযোগ করলেই হয় না। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি। কিন্তু সেই অভিযোগ প্রমাণিত যদি না হয় তো সেই অভিযোগের যথার্থতা বা সত্যতা নেই। টিউলিপের বিরুদ্ধে যেটি হচ্ছে এটি আপনি দেখেন ৭৫ এ বঙ্গবন্ধু পরিবার টার্গেট ছিল। আ আওয়ামী লীগকে নিশ্চিত করার জন্য বারবার বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করা হয়। শেখ হাসিনাকে ২২ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো এটি অ্যা অ্যা কিন্তু আম এরই অংশ হিসাবে টিউলিপের বিরুদ্ধে এটা করা হয়েছে। টিউলিপ ব্রিটিশ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্রিটিশ পলিটিক্সে এবং আ ব্রিটিশ বাংলাদেশীদের পক্ষে। সেখানে তার যে গ্রহণযোগ্যতা, সে ৪ বার এমপি হয়েছে এবং তার যে মানুষের সাথে ব্রিটিশ পলিটিশিয়ানদের সাথে তার যে যোগাযোগ, সেই কারণেই বঙ্গবন্ধু পরিবারকে যেটি মেটিকুলাস প্ল্যানের বিরুদ্ধে আমাদের সরকারকে ফেলে দেওয়া হয়েছিল, সেই প্ল্যানের অংশ হিসেবে টিউলিপের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলা বলা হচ্ছে। এটা কি কোনো আক্ষেপ কাজ করে আপনাদের কমিউনিটিতে? দুই ২ জন বাংলাদেশী বংশোদ্ভূত মন্ত্রী হয়েছিলেন। টিউলিপ একজন, রোশনালা রোশনারা আলী একজন। টিউলিপ বাংলাদেশের রাজনীতির কারণে এভাবে অবশ্যই, অবশ্যই এখানে ব্রিটিশ করছে। বাংলাদেশীরা আছেন, তারা কিন্তু এই জিনিসটা মেনে নেননি। কারণ টিউলিপ সিদ্দিকী তো কখনো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেননি। উনি বাংলাদেশের রাজনীতি নিয়ে উনার খালা ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু কখনো আম আ রা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করেনি। উনি ব্রিটিশ পলিটিক্সেই এখানে ইনভলভড। উনাকে শুধু নয় বঙ্গবন্ধুর পুরো পরিবারকে রাজনীতি এবং সামাজিকভাবে হেয় করার জন্য এই ষড়যন্ত্রগুলা করা হয়েছে। আবার বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশে গতকালকে নিউজ হচ্ছে প্রেস সচিব বলেছেন নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা যাচ্ছেন, এনসিপিও যাচ্ছেন। সেই সুযোগটা আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগের নিবন্ধন পর্যন্ত নেই। কিভাবে আপনারা এই পরিস্থিতি সামাল দেবেন? আমা আমি যেটা কি আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, ক্ষুদ্র একজন মানুষ। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা হবে না। এটা আমি সিম্পলি দ্বিতীয়ত প্রেস সচিব বলেছেন, প্রেস সচিবের এই কথার কোনো যথার্থ ডিসেম্বরের ভিতরে প্রস্তুতি নেওয়া এক জিনিস, আর ইলেকশনের স্পেসিফিক টাইম আরেক জিনিস। তাদের মধ্যেই তো জামাতের আমির বলেছেন যে ইউনাইটেড নেশনের অধীনে ইলেকশন করার জন্য। আবার আরেকদিন বলেছেন যে এখন বাংলাদেশে ইলেকশন হলে রক্তের গঙ্গা বয়ে যাবে।
তো একেক দিন এনসিপি আবার বলেছে যে শাপলা প্রতীক না দিলে দানের প্রতীক থাকবে না। তো তাদের মধ্যেই তো কামড়াকামড়ি। আদৌ বাংলাদেশে ইলেকশন হবে কিনা আমি সন্দিহান। তাদের একজন সাংবাদিক আজকে ফেসবুক পোস্টে দেখলাম যে নৌকা প্রতীকটা তাহলে এনসিপি কে দেয়া হোক। এনসিপি কে শাপলা দেওয়া হয় নাই, তাহলে নৌকাটা তো অব্যবহৃত থাকবে কেন? নৌকাটা এনসিপি কে দেওয়া হোক। এই ধরনের প্রস্তাব, আপনি কি বলবেন এটা নিয়ে? এটা এই দেশ তো কোনো আইন নেই। এ দেশ কে চালাচ্ছে, কারা চালাচ্ছে এটা কেউ জানে না। বাংলাদেশ নামক এক রাষ্ট্র, যে রাষ্ট্রের সম্মান আপনি অস্ট্রেলিয়ায় থাকেন, যে রাষ্ট্রের সম্মান গত ১৫ বছরে, গত ১ দশকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি অনন্য রাষ্ট্রে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে করা হয়েছিল। ফজলুল ভাই, আপনার মনে আছে কিনা? আমি তখন স্কুলের ছাত্র। আ আমি ১৯৮৮ সালে মেট্রিক পাস। তো আমার মনে আছে যে বাংলাদেশকে মানুষ চিনত যে একটা সাইক্লোন দেশ হিসাবে, ভিক্ষুকের দেশ হিসাবে। ইভেন আমি যখন লন্ডনে আসি 1995 এ, তখন ব্রিটিশ পিপলরা আমাদের জিজ্ঞেস করত যে, "তোমাদের সাইক্লোনের অবস্থা কি? তোমরা কি রিলিফ পেয়েছো?" সেই বাংলাদেশকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে? আর আজকে গত ১০ মাসে এই বাংলাদেশ আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? এখানে যে যাই বলবে, সকালে ঘুম থেকে উঠে এটাই নিয়ে মানুষ কথা, কোনো কথা বলার অধিকার নেই। মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। মানুষ আগামীকাল সে বেঁচে থাকবে কিনা, তার জীবনের নিরাপত্তা নেই। এবং আমি মনে করি আর একটা জিনিস আজকের আপনার এই টক শো থেকে আমি একটি জিনিস দাবি জানাবো যে, এ ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত বাংলাদেশে যে অ্যা যতগুলো থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর লুটপাট করা হয়েছে, নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেগুলার একটি আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। তাহলে কি আপনি বলছেন যে আপনাদের নৌকা প্রতীক অন্য কাউকে দিলে আপনারা সেটা মানবেন না? অবশ্যই না। নৌকা তো এটি নৌকার সাথে স্বাধীনতার ইতিহাস। নৌকা শুধু আওয়ামী লীগের প্রতীক নয়। এই নৌকা শুধু আওয়ামী লীগের প্রতীক না। এই নৌকা আ আ বা প্রতীক নিয়েই ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মাধ্যমেই বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এই নৌকা প্রতীকের মাধ্যমে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসে মানুষের কল্যাণে কাজ করেছে। আপনি দেখেন একদম আ শুরু থেকে আমাদের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির জন্য বঙ্গবন্ধু যত আন্দোলন করেছেন এবং যে নির্বাচন করে গেছেন, সেই নির্বাচনের নৌকা। এখন এই সরকার কাকে কোন প্রতীক দিল? কারণ এখানে তো আদৌ কোনো সরকার আছে বলে আমার বিশ্বাস হয় না। কারণ এটি ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রের তথ্য হিসাবে তারা কাজ করছে। তো নৌকা প্রতীক দিলেই যে যেকোনো রাজনৈতিক দলকে জনগণ সেটা মেনে নেবে, সেটা তো বিশ্বাসযোগ্য না। আপনার এলাকায় আপনাদের অনুপস্থিতিতে কোন দলের অবস্থা ভালো আছে? হ্যালো, আপনার হ্যালো। এলাকায়, আমি শুনছি, আপনার কথা শুনছি আমি। আপনি কি শুনছেন আমার কথা? ভাই কথা হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথা শুনছি আমি, হ্যাঁ? হ্যাঁ আপনার বলেন। এলাকায় আপনাদের অনুপস্থিতিতে এনসিপি বা কোন দলের অবস্থা এখন ভালো? এনসিপি নামক কোন সংগঠন সিলেটে বা আমার এলাকায় আমি এখনো আ আমি কারো মুখ থেকে শুনিনি। আর আমার নির্বাচনী এলাকায় আ এখানে আপনার জ্ঞাতার্থে একটু বলি। এটা ১৯৮৬ সালে এই নির্বাচনী এলাকায় নৌকা জিতেছিল। ১৯৯১ সালে সেখানে জাতীয় পার্টির আব্দুল মুকিত সাহেব এমপি হয়েছিলেন। ১৯৯৬ সালে আবারও জাতীয় পার্টির আব্দুল মুকিত খান সাহেব এমপি হয়েছিলেন। তারপর ২০০১ সালে বিএনপির জনাব শফিক চৌধুরী ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। তারপরে ২০০৮ সালে আমাদের প্রয়াত এমপি মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস, ১৪ সালে, ১৮ সালে, পরবর্তীতে উপনির্বাচনে আমি যে রিসেন্ট যে সর্বশেষ যে নির্বাচন হলো সেই নির্বাচনে
আমি জিতেছি। তো আমাদের এখানে যে নির্বাচনের স্বাধীনতার পরবর্তী যত নির্বাচন হয়েছে আনটিল ২০০৮ এর আগ পর্যন্ত সেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতো। সেটি নৌকা, লাঙ্গল এবং ধানের শীষের মাধ্যমে। কিন্তু ২০০৮ থেকে সেটি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় চলে আসছে নৌকা এবং ধানের শীষের মাধ্যমে। মানে এখন জাতীয় পার্টির সে অবস্থাটা এখন নাই, না? কারণ ৮ এর নির্বাচনে বোধহয় জাতীয় পার্টি ২২-২৩ হাজার ভোট পেয়েছিল। ১৮ নির্বাচনে ৩,০০০ না ৩,৫০০ পেয়েছিল এবং উপনির্বাচনে একটু বেশি পেয়েছিল ২০,০০০ এর মতো। তার পরবর্তীতে কত যে নির্বাচন হলো সেখানে প্রায় ৪,৫০০ এর মতো ভোট পেয়েছিল। আমরা শেষ করব, হাবিব। জি আপনি বলেন। আপনার আপনার নেত্রীর উদ্দেশ্যে বা দলের উদ্দেশ্যে নেতাকর্মীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি একটা জিনিস বলি, আমাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। আ আমরা আ মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শক্ত মনোবল আছে। মাননীয় দেশে যে অপেক্ষায় আছি প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিবেন আমরা সে লক্ষ্যে কাজ করব। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং ইনশাআল্লাহ আ শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ আবার গড়ে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি। কারণ মানুষের সাথে জনগণের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। তো সকল নেতাকর্মী যার, যার অবস্থান থেকে নিরাপদে থেকে নিজের জীবনের নিরাপত্তাটা হলো আ দরকার সেটি করে আমরা আমাদের নেত্রীর নির্দেশের অপেক্ষায় আমরা থাকবো এই আশাবাদ ব্যক্ত রাখি। ভালো থাকবেন, হাবিব। আবার